ঈদ মোবারক, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। ঈদের বিশেষ আয়োজন, আড্ডা ও সাফল্যের গল্প। 5টি ভিন্ন ভিন্ন খাতের সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন, যেখানে উদ্যোক্তাদের বর্ণিল কর্মজীবন, তাদের চড়াই উতরাই, চ্যালেঞ্জ এবং কর্মজীবনের নানা গল্প আমরা আসলে শুনব এই আয়োজনের মধ্য দিয়ে। আজকে আমাদের সঙ্গে সময় দিয়েছেন একজন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা মীর নাসির হোসেন আমাদের সাথে রয়েছেন। মীর নাসির হোসেন চেয়ারম্যান দি মীর গ্রুপ এবং একই সাথে সাবেক সভাপতি বিসিসিআই। তার সঙ্গে তারই যোগ্য উত্তরসূরি রয়েছেন তার পুত্র আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর সিরামিক লিমিটেডের রুসলান নাসির। আপনাকে ঈদ মুবারক জানাচ্ছি। ঈদের আয়োজনে মানুষের আসলে কৌতূহল থাকে, একজন ব্যবসার হিসাব নিকাশের থেকেও সেই ব্যবসায়ীর সাফল্যের পেছনের অনেক গল্প থাকে। সেই গল্পগুলো নিয়ে একটু যদি বলি যে মীর নাসির হোসেন হয়ে ওঠার পেছনের গল্প তো অনেক থাকতেই পারে, কিন্তু কত টাকা দিয়ে আসলে আপনি ব্যবসা শুরু করেছিলেন সেটি একটু কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা একটা চলমান ব্যবসার মধ্যে ঢুকেছিলাম, কারণ আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আমি যে কত টাকা দিয়ে শুরু করছি সেটা তো হিসাব আমি তখন করিনি, কারণ হচ্ছিল আমি এক্সিস্টিং যা পেয়েছি অ্যাসেটস লায়াবিলিটি সেগুলো নিয়ে শুরু করেছি। তখন হয়তো অত বেশি প্রবৃদ্ধি ছিল না। তো পরবর্তীতে তো আমরা স্বাধীনতার পরে আমাদের নতুন করে শুরু করেছি। আমরা ইউনিভার্সিটি ছেড়ে পাশ করে এলাম 74 সালে, সবাই মিলে আবার নতুন করে শুরু করলাম। তো আস্তে আস্তে এগুতে থাকলাম, কিন্তু আমাদের স্বাধীনতার সময়ে যে আমাদের পাওনা দেওয়া ছিল সেটা আমরা স্বাধীনতার পরে পাইনি। কারণ ছিল কনস্ট্রাকশন বিজনেস, তো ওইখানে আপনার কন্ট্রাক্টর ছিল পাকিস্তানের সাথে। তো ক্যাবিনেট ডিসিশন হয়েছিল 72 সালে যে পাকিস্তানের কোনো দায় বাংলাদেশ নেবে না। তো ওই ইয়েতে আমরা পড়ে যাই এবং আমাদের পাওনা টাকা না পাওয়াতে আমাদের একটা বেশ বড় সেটব্যাক হয়। তারপরে আমরা আস্তে আস্তে হামলে শুরু করি এগুলো থাকি, বা আমাদের চ্যালেঞ্জেস ছিল, চ্যালেঞ্জেসগুলি উত্তরণ ঘটিয়ে আমরা মোটামুটি 90s প্রথম দিক থেকে একটু গুছিয়ে দিলাম। এবং তখন দেশীয় পরিস্থিতি এবং বৈশ্বিক পরিস্থিতির একটা পরিবর্তন এসেছিল, সেটা হচ্ছিল মার্কেট ইকোনমি। তখন এলো 90s পরে সারা পৃথিবীতে, এশিয়াতে, তখন কিন্তু আমাদের স্কোপ বাড়া শুরু করলো। তো সেই সময় আমরা আস্তে আস্তে গুছিয়ে নিতে চেষ্টা করলাম। তারপরে আমরা 2001 থেকে আমরা ডাইভার্সিফিকেশনের দিকে যোগ দিলাম। তখন আমরা ইন্ডাস্ট্রিতে গেলাম, সিরামিক করলাম। আমার সিস্টার অর্গানাইজেশন থেকে ওরাও সিমেন্ট করলো, আমরা রিয়েল এস্টেটে গেলাম। পরবর্তীতে 2008 সালে টেলিকম বিজনেসে আমরা সংপৃক্ত হলাম। ইতিমধ্যে কিন্তু আমি 92 সাল থেকে ব্যাংকের সাথে জড়িত হলাম। পরবর্তীতে রুস্তম আমার সাথে বোর্ডে যোগ দিয়েছে। এইভাবে আমরা এগিয়ে এই পর্যায়ে এসেছি আর কি। আপনার উত্তরসূরি হিসেবে তরুণ নেতৃত্ব দিচ্ছেন ব্যবসায়ী প্রকৌশলী রুসলান নাসির। আপনার কাছ থেকে একটু শুনতে চাইব, আমরা যেহেতু ঈদের আয়োজন, ঈদের অনেক বিষয় নিয়ে আসলে খাবার, পোশাক, পছন্দ অপছন্দ নিয়েও আমরা গল্প করব, আড্ডা দিব, কিন্তু তার আগে শুরুতেই আসলে বাবা ব্যবসা করেন বলেই ব্যবসায় আসা, নাকি নিজের একটা প্যাশনের জায়গা ছিল বা চাওয়াটাই ছিল, স্বপ্নটাই এরকম ছিল? আমি কানাডায় পড়াশোনা করেছি এবং কানাডায় কিন্তু আমি অনেকদিন কাজও করেছি। আমাদের যে পারিবারিক যে ব্যবসা, সেটাই কিন্তু আমি যে যোগদান করলাম পড়াশোনা শেষ করে, এটার জন্য বাবা কিন্তু কোনোদিন আমাকে বাধ্য করেন। উনি সবসময় কিন্তু আমাকে সেই ফ্রিডমটা দিয়েছেন যে দেখো, তুমি যেখানে তুমি মনে করো তুমি ভালো করতে পারবে, যেখানে তুমি নিজেকে ফুলফিল মনে হবে, সেখানে তুমি যোগদান করো। আমার ব্যবসা করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু বাবা একটা জিনিস সবসময়ের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করেছে, যেটা হচ্ছে উনি সবসময় বলতেন যে নতুন যে একটি ব্যবসা শুরু করা, এটার জন্য এটা খুব আনন্দের বিষয়। উনি যেটাকে বলতেন হচ্ছে যে জয় অফ ক্রিয়েশন। কারণ উনি উদাহরণ দিতেন, দেখো এখানে আমাদের যে এখানে এখন একটি কারখানা আছে, এখানে আগে কিন্তু শুধু একটা মাঠ ছিল, কিছুই ছিল না। তুমি উদ্যোক্তা হিসেবে যেহেতু সেই এফোর্টটা দিয়েছো, এখানে কিন্তু একটি কারখানা তৈরি হয়েছে, অনেক মানুষ এখানে কাজ করছে, তাদের জীবিকা নির্বাহ করছে। আশেপাশের এলাকায় কিন্তু সেই জন্য এইরা যে এখানে থাকছে এই জন্য দালান গড়ে উঠছে, এদের খাওয়ার জন্য হোটেল গড়ে উঠছে, একটা হোল ইকোসিস্টেম ডেভেলপ করে শুধুমাত্র তুমি উদ্যোক্তা হিসেবে সেই এফোর্টটা নিয়েছো। সেই জন্য এই জয়টা উনি খুব সুন্দরভাবে ছোটোবেলা থেকে আমাদের দেখিয়েছেন এবং সেটাই আমার আমাকে উদ্বুদ্ধ করেছে যে বাংলাদেশে ব্যবসা করার জন্য। মীর নাসির, আপনার কাছে আরেকবার আসি, যেহেতু ঈদের আয়োজন, বলছিলাম যে ব্যবসার হিসাব নিকাশের থেকে আমরা একটু ঈদের আড্ডার কথায় যদি ফিরি, আপনি সবসময় নিজেকে সুখী দাবি করেন, তো এই সুখের রহস্যের জায়গাটা কি আসলে? আসলে সুখ দুঃখ নিয়ে জীবন।
আপনি যদি বলেন সম্পূর্ণ সুখী, হয়তো না, তবে আমি সুখী থাকতে চাই। কারণ হচ্ছে আমার তৃপ্তিটা এনজয় করতে চাই, কন্টেন্টমেন্টটা আমি ক্রিয়েট করতে চাই। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা শেষ নেই, কিন্তু এক জায়গায় এসে আপনি চিন্তা করতে হবে যে আমি কন্টেন্টেড, আল্লাহ যা দিয়েছিলাম ভালো, অনেকের থেকে ভালো আছে, হয়তো অনেকের থেকে একটু কম আছে, কিন্তু অনেকের থেকেই তো ভালো আছে। সেই কন্টেন্টমেন্টটা কিন্তু ক্রিয়েট করতে চেয়েছি আমি। সেই হিসাবে আপনি বলতে পারেন যে আমি সুখী হওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমি আমার যেটা সবচেয়ে যে কাজগুলি আমরা করছি, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ ভূমিকা রাখছে। কারণ হচ্ছে আমরা জাতীয় সম্পদ সৃষ্টি করছি, আমরা কর্মসংস্থান করছি, যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তো সেই দিক দিয়ে আমি যেটুকুই করি, আমার এখানে যারা কাজ করে, একটা পরিবারের একটা লোকের পেছনে 4-5টা লোক থাকে, তার মানে আমি একটা লোককে এমপ্লয়মেন্ট করলে 5টা লোকের অন্য সংস্থান হয়। তো এইটার থেকে তো আনন্দ কিছু হতে পারে না। তো ঈদের মধ্যে আপনি বলবেন আমি চাই যে আমার লোকজনগুলি ভালোভাবে ঈদ করুক, তারা যদি ভালোভাবে ঈদ করে সময় মতো তাদের যদি আমরা বেতন, বোনাস, অন্যান্য জিনিসগুলি দিয়ে দিতে পারি, তারা হাসি মুখে বাড়ি যেতে পারে। তো সেই প্রচেষ্টা তারা করে, এবং আমি প্রায়োরিটি দিই খরচের মধ্যে ওদের এইটা যে ফার্স্ট দে শুড বি পেইড। কারণ তারা সারা বছর খাটছেন, অনেক স্বল্প আয়ের লোক রয়েছে। কারণ আমরা তো বিভিন্ন স্তরের লোক আমাদের নিয়োগ করতে হয়, পিয়ন থেকে আরম্ভ করে সিও পর্যন্ত। তো সবার তো বেতন একরকম না। তো ওরা যাতে বিশেষ করে নিম্ন যারা বেতনভোগ আছে, তারা যাতে ঈদটাকে ভালো করে করতে পারে, সেই প্রচেষ্টা আমি করি, এবং ওদের আনন্দ হলে আমারও আনন্দ লাগে। নিশ্চয়ই। জনাব মীর নাসির, আপনি তো সবাই আমরা এই গল্পটা জানি যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছিলেন, আপনার একটা স্বপ্ন ছিল, সেখান থেকে আপনি ব্যবসায়ী হয়ে গেলেন। তো এটা কি কোথাও মনে হয় যে না, আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারিনি, একটা আক্ষেপ রয়ে যায়? না, মানে একদিক দিয়ে মনে হয় যেন আরও প্রফেশনাল কিছু করতে পারতাম, কিন্তু আমার আব্বা মারা যাওয়ার পরে আমি মনে করবো যে মাস্টার্সটা ভালোভাবে শেষ করি, করে বাবার ব্যবসায় ধরি। তো সেই হিসাবে বলতে পারি যে মানে খুব আক্ষেপ এখন আর নেই। জনাব মীর নাসির, আমরা আপনার কাছে আবারও শুনবো। রুসলান নাসির আমাদের সাথে যেহেতু রয়েছেন, আপনার পুত্র রুসলান নাসির, আপনার কাছে একটু জানতে চাইবো যে ঈদের আড্ডা যেহেতু আমরা দিচ্ছি, যে বাবা যেমন বলছিলেন যে তার স্বপ্ন ছিল যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, কিন্তু তিনি এখন সেটা নিয়ে আসলে আক্ষেপ নেই। আপনার স্বপ্নের জায়গাটি আসলে কী ছিল, যে যখন পড়াশোনা করতেন বা স্টুডেন্ট অবস্থায়? আমার স্টুডেন্ট অবস্থায় সবসময় ব্যবসা করার ইচ্ছা ছিল। যদি আমি কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং প্রথম পড়তে, আমার আন্ডার গ্র্যাজুয়েটে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কারণ বাবা আমার দুজনের খুব স্বপ্ন ছিল। এবং আমাদের কিন্তু যতগুলো ব্যবসা আছে তারা কম বেশি কিন্তু প্রযুক্তির সাথে সংযুক্ত। সো আমরা মনে করেছিলাম যে এই অভিজ্ঞতাটা কাজে লাগবে। আমি পড়াশোনা করে ফেরত এসলাম, কয়েক বছর বাবার সাথে কাজ করলাম। তখন কিন্তু আমি মনে করলাম যে না, ব্যবসা যদি পরিচালনা করতে হয় শুধু ইঞ্জিনিয়ারিং এডুকেশন দিয়ে হবে না, আমার কিন্তু একটি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এইখানেও কিন্তু একটি আমার এডুকেশনের প্রয়োজন আছে। এবং আমার একটু অভিজ্ঞতা, যদি ভালো বড় কোম্পানি কিভাবে চলে সেটা যদি অভিজ্ঞতা হয়, তাহলে আমি সত্যি মনে হয় আমাদের যে কোম্পানিগুলো আছে এখানে একটা বড় আমি মানে একটা কন্ট্রিবিউশন আমি করতে পারবো। এই জন্য কিন্তু আমি আবার ফেরত যাই, MBA করি, তারপরে বাইরে বেশ কিছু বড় প্রতিষ্ঠানে আমি কাজ করি, তারপর আবার ফেরত এসে জয়েন করি। সো যদিও ইচ্ছা ছিল, আমি খুব ফরচুনেট যে বাবা সুস্থ থাকা অবস্থায়, তিনি ব্যবসায় অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি অপরচুনিটিটা পেয়েছি, যে আমি বাইরে যে বড় কোম্পানি কীভাবে কাজ করে বাইরে সেই অভিজ্ঞতাটাও আমি পেয়েছি, বাইরে পড়াশোনা করার অভিজ্ঞতা পেয়েছি, এবং সেই সময় এসে বাংলাদেশে ব্যবসা করতে পেরেছি। তো আমি মনে করি যে আমি আমার যেভাবে আমি পরিকল্পনা করেছিলাম সেভাবে আমি এগোতে পেরেছি। কখনো মনে হয় কিনা যে বাবার প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে একটু বাড়তি চাপ অনুভব করা, যেহেতু যে কোথাও বোধহয় একটু লোকসান হয়ে গেল, কোথাও একটু ঝুঁকি নিতে হচ্ছে? এই চ্যালেঞ্জটা আমাদের সব সময় থাকবে। আমরা সেটা নিয়ে এটা যে আমাদের বাবার প্রতিষ্ঠান বলে যে আমার চাপটা বেশি সেটা না, আমাদের চাপটা বেশি হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে কিন্তু আমরা সবসময় খুব এথিক্যাল বিজনেস করি, যত রকমের নিয়ম কানুন আছে সেগুলো মেনে, এনভায়রনমেন্টের প্রতি আমাদের কমপ্লায়েন্স, মানে ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স, পরিবেশ বান্ধবভাবে এইগুলো করে, এবং আমাদের এমপ্লয়ি আছে তাদের সঠিক সময়ে বেতন বোনাস দিয়ে, তাদের একটা ভালো বেতন দিয়ে যাতে সব কিছু মিলিয়ে ব্যবসা করতে পারি, যেটা এই তো কম্পিটিশনের বাজারে কিন্তু সহজ না। আমি বলি যে সেই চাপটা সেখানে বেশি, কিন্তু
বাবা কিন্তু আমাদের সবসময় উদ্বুদ্ধ করেছে, দেখো স্বল্প সময়ের কোনো লাভের জন্য এই আমাদের যে এথিক্সগুলো আছে এগুলো তুমি কোনো সময় অ্যাবান্ডন করো না। দেখো তুমি যদি সঠিকভাবে ব্যবসা করো, তোমার কাস্টমার কিন্তু যদিও হয়তো তোমাকে কিছুটা প্রেশার দেবে দাম কমানোর জন্য, কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করবে। তোমার এমপ্লয়িরা অন্য জায়গায় তোমার সাথে আরও অনেক বছর তোমার সাথে থাকবে, অন্য জায়গায় অফার থাকলে হয়তো যাবে না, তোমাকে সেই সাপোর্টটা দিবে। সো আমরা প্রেশার নিই, কিন্তু আমরা সেই প্রেশারটা আমরা জানি যেটা প্রেশার থাকলেও লং টার্মে এটা আমাদের জন্য একটা ভালো রেজাল্ট এটা বয়ে নিয়ে আসবে। আই গেভ হিম দ্য ফুল ফ্রিডম। তার সে যেটা দেখছে সেটার মধ্যে আমি কোনো ইন্টারফারেন্স করি। এই ফ্রিডমটা আমি মনে করি যে আমাদের জেনারেশনে অনেকে ভুল করছে। তারা মনে করে যে ছেলে কেবল পাস করে ও কি পারবে কিনা। আমি তখন কি একটা ডুয়েল অ্যাটমসফিয়ার, তখন বাবার সাথে এখানে জেনারেশন গ্যাপ রয়েছে। তো সেই জন্য আমি যেটা ডে ওয়ান থেকে ওকে বলেছি যে ইউ টেক ইউর ডিসিশন বাই ওন, অল ফাইন্যান্সিয়াল, ম্যানেজেরিয়াল, যেটা যেখানে দরকার। হয়তো ভুল করতে পারো, আমার কাছে হয়তো আসতে পারো, আমি ভুল থেকে আবার নতুন করে শেখা, লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। আমার কাছে আসতে পারো, আমি যেটুকু মনে করি তার অ্যাডভাইস করবো, সেটা তুমি নিতেও পারো, নাও নিতে পারো, সে ফ্রিডমও তোমার থাকবে। তো সেটা আমি চেষ্টা করি। সেই যেমন মিন নাসির, আমরা একটু ঈদের গল্প শুনতে চাই যে ঈদের দিন, ঈদের উদযাপন, আপনার তো একটা বর্ণিল ব্যবসায়ী ক্যারিয়ার, ছোটোবেলার ঈদ, এখনকার ঈদ, একটু যদি স্মৃতিচারণ আমাদেরকে একটু বলেন যে ঈদের দিনটা আসলে একটা তো ব্যবসায়িক চাপ থাকেই আপনাদের ঈদ সামনে রেখে, ঈদের দিনটা আসলে কেমন কাটে? ছোটোবেলায় তো ঈদ একরকম ছিল, তখন নতুন কাপড় পাবো, সালাম করলে ঈদই পাবো। এটি কি আপনাদের সময়ও ছিল ছোটোবেলায় সালাম করলে? মা রান্না করবেন, নামাজ পড়ে এসে প্রথম সেটা খাবো, এগুলি, এবং তারপরে আত্মীয় স্বজন আসবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাব। কারণ আমরা ছিলাম তো মফস্বল শহরে, তো সেখানে অনেক লোকজনের সাথে সম্পৃক্ততা বেশি ছিল। ঢাকার মতো পাশের বাসার কাউকে চিনি না এই অবস্থা না। তখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে মিলিত হতে পারতাম। আমরা যেতাম, তারা আসতো আমাদের বাসায়, সেটা ছিল। এখন হয়েছে কি, ঈদটাকে আমার কাছে মনে হয় রিল্যাক্সিংয়ের টাইম। আমি মানে সারা বছর খাচ্ছি, ঈদের সময় একটু রিল্যাক্স করতে পারি। নামাজ পড়ে এলাম, আপনার একটু রিল্যাক্স করলাম, পরে যেটা করি আমরা সেটা ফ্যামিলি গ্যাদারিং। মোস্টলি সন্ধ্যার সময় আমরা এর মধ্যে যদি কারোর সাথে কলম করতে যেতে হয়, আমরা গিয়ে দেখা করি, মুরব্বী যদি থাকে একটু দেখা করে এলাম। তো ফরিদপুরে থাকলে অবভিয়াসলি কবরস্থানে যাই, এইখানেও মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাওয়া হয় না। কিন্তু মেইন আকর্ষণটা কিন্তু থেকে যায় যে ফ্যামিলি গ্যাদারিং। আমি যেহেতু মানে এখন আমার প্রজন্মে আমি সিনিয়র মোস্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি, তো ওই ইয়েটা নেই, আমি দাবিটা নেই যে তোরা আসো, আমরা সবাই বসি। আর খাওয়াটাই বড় কথা না, মানে অনেক সময় দেখা হয় না, তো তারাও এটা রেসপন্ড করে। এইটা কিন্তু আমি মনে করি যে বেশ আমার কাছে আনন্দদায়ক। নিশ্চয়ই। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই ওই একই বিষয় যে ঈদের দিনটা আসলে কিভাবে কাটে? এখন তো মনে হয় বাংলাদেশে একটা চলন হয়ে গেছে যে ঈদ আসতে অনেকে ছুটিতে বিদেশে চলে যায়, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম কোনো চলন ছিল না। তখন বিদেশে যাওয়াটা খুব বড় ব্যাপার ছিল। তখন কিন্তু ঈদ মানে হতো আইদার দাদা বাড়ি অথবা নানা বাড়ি যাওয়া, এবং গ্রামের বাড়িতে সবাই মিলে ঈদ করা যাওয়া। এইটা কিন্তু তখন আমাদের জন্য একটা বড় অ্যাডভেঞ্চার ছিল। কিন্তু তখন কিন্তু এত ব্রিজও ছিল না, পদ্মা সেতুও ছিল না, এবং ডোমেস্টিক ফ্লাইটও সেরকমভাবে পপুলার ছিল না। তখন কিন্তু দাদা বা নানির বাড়ি যাওয়া মানে কিন্তু একটু লম্বা গাড়িতে অনেক দিন, অনেক সময় একটা ফেরি অথবা দুটো ফেরি নিয়ে পার হয়ে যাওয়া। ছোটোবেলায় যখন এটা থাকতাম তখন আমাদের জন্য একটা বড় অ্যাডভেঞ্চার ছিল। তাছাড়া আমরা যারা ঢাকায় বড় হয়েছি, আমাদের কিন্তু তখন এখনও আরও কমে আসছে, কিন্তু তখন অত যে খুব বেশি মাঠ ময়দান ছিল এরকম না। কিন্তু দাদা বা নানির বাড়িতে গেলে কিন্তু ওখানে শহরটি ছোটো ছিল ঢাকার তুলনায়, অনেক বড় মাঠ ছিল, অনেক খোলা জায়গা ছিল, যেটা আমাদের জন্য অনেক বিশাল একটা ব্যাপার ছিল যে আমরা এখানে খেলে বেড়াতে পারবো। সো এই আমাদের ছোটবেলার থেকেই দাদির বাড়ি অথবা নানির বাড়ি, এই দুটো যাওয়াই আমাদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ ছিল। নিশ্চয়ই, এটা চমৎকার একটা আবহ ছিল আসলে সেই সময়। রুসলান নাসির এবং মিন নাসির, আমরা আপনাদের ঈদের স্মৃতিচারণের আরও গল্প শুনবো। মিন নাসির হোসেন এবং তার পুত্র রুসলান নাসির আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আড্ডা সাফল্যের গল্পে আরও আড্ডা দেব একটা ছোট্ট বিরতির পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আড্ডা ও সাফল্যের গল্পে। ঈদের বিশেষ এই আয়োজনে আমাদের সঙ্গে আজকে রয়েছেন মিন নাসির হোসেন এবং তার পুত্র রুসলান নাসির আমাদের সঙ্গে রয়েছেন। আরও একবার ঈদ মুবারক আপনাদের দুজনকেই। যে গল্প শুনছিলাম, ঈদের স্মৃতিচারণের কথা শুনছিলাম, মিন নাসির আপনার কাছে একটু যদি জানতে চাই যে ঈদের দিনের খাবার নিয়ে একটা
বিষয় থাকে, অনেকের কৌতূহল থাকে যে একজন বড় ব্যবসায়ী আসলে তারা কী খান। আমরা যদিও জানি যে ব্যবসায়ীরা তারা বোধহয় আরও বেশি সাদামাটা খাবার খান, তারা অনেক বেশি কম পরিমিত খাবার খান। এখন যেহেতু সবার মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হয়েছে, ঈদের দিনে আসলে কী ধরনের খাবারগুলো পছন্দ করেন? ঈদে আমাদের ট্র্যাডিশন যেটা, আমার মা রান্না করতেন, সে রান্না আমি এখনও ভুলতে পারবো না। কারণ উনি খুব খানদানি পরিবার থেকে আসছেন, আমার বাবার পরিবারও ভালো ছিল, তো উনি আমার মায়ের পরিবার আরও খানদানি ছিল। তো তাদের ওই রান্না স্টাইল, তাদের খাবার এখন আমি তারপরে উনি মারা যাওয়ার পরে ওই খাবারের স্বাদ কারো কাছ থেকে পাইনি। তো আমরা চাই যে ঘরের রান্নায় সবাই ঘরে, আমার ওয়াইফ সম্পর্কে বাবুচি আছে, সবাই মিলে, আমি অনেক সময় পার্টিসিপেট করি, ওরা থাকলো। এটা আমাদের রান্না করাটা মানে ঈদের দিনে মনে হয় যে এটা এনজয়মেন্ট। কেউ করলাম করে নিজেরাই খাবারগুলি বানাই, বাসার আর বাইরে থেকে ঈদের সময় কোনো খাবার হয় না, একদম হোমমেড। সে আপনি এ টু জেড, আপনি মিষ্টি বলেন, স্যালাড বলেন, অন্য অন্য হট খাবার যেগুলি, পোলাও, কোরমা, যেটাই বলেন আর কি, সব বাসায় করি। কারণ এই স্বাদটা আমরা অন্য জায়গায় পাই না, এবং সবাই আসে, এইটা সবাই এনজয় করে। কারণ এইটা আমার বোনরা যখন আসে তখন বলে কি যে এই মায়ের খাবারের স্বাদ পাচ্ছি। তো এইটা একটা ওই ট্র্যাডিশনটা আমি ধরে রাখতে পেরেছি। আমার স্ত্রী কিছু শিখেছে, আমি কিছু শিখেছি, তো এইটা আমরা এখানে ট্রান্সফর্ম করি। সেইটা কিন্তু ঈদের দিনে আমার একটা বড় একটা আকর্ষণ। নিশ্চয়ই। আমরা রুসলান নাসির আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই ঈদের দিনে আসলে কী ধরনের খাবারগুলো আপনার খাদ্য তালিকায় পছন্দের থাকে আর কি? আমরা কিন্তু সবাই, বাবা যেরকমভাবে বললো, আমরা সবাই খুব ট্রেডিশনাল, এবং আমাদের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স কিন্তু ফরিদপুরের মানুষ কিন্তু খুব খেতে পছন্দ করে এবং মানুষকে খুব খাওয়াতে পছন্দ করে এবং রান্না করতে পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে, আমাদের যতজন আছেন বাসায় সদস্য, আমার বাবা, আমার মা, আমার বোন, আমি, সবাই কিন্তু রান্না করতে পারে। এই জন্য সবাই কিন্তু, এটা কিন্তু আমাদের জন্য খুব আনকমন না, যেরকম বড় অকেশনে কেউ না কোনো না একটা ডিশ হলেও কেউ না কেউ কন্ট্রিবিউট করেছে। কিন্তু আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করি। ঈদের দিনেও করা হয়? ঈদের দিনে মাঝে মাঝে স্পেশাল, বাবা কিন্তু স্পেসিফিক্যালি, আমি সবসময় বলি যে বড় অকেশনে আমরা সবচেয়ে বড় যিনি বাবুর্চি, ওনাকে আমরা কাজে লাগাই। উনি কিন্তু সবসময় ঈদের দিনে, এটা খুব কমন, একটা ডিশ হলে উনি রান্না করে। সো আমরা কিন্তু আমাদের যে আইটেমগুলো করি এগুলো আমাদের খুব ট্রেডিশনাল। জর্দা এগুলো কিন্তু আগের দিন রাতেই হয়ে আসে, কারণ আমরা নামাজে ওঠার আগে সুন্নত মোতাবেক আমরা একটু মিষ্টি খেয়ে আমরা নামাজের দিকে যাই। কিন্তু এরপর ফেরত এসে খুব ট্রেডিশনাল, আমাদের পোলাও থাকে, চিকেনের রোস্ট থাকে, বা খাসির রেজালা থাকে, সেমাই থাকে, এগুলো কিন্তু খুব ট্রেডিশনাল। কিন্তু রান্নার ভাবটা, আইটেমগুলো ভিন্ন না, কিন্তু রান্নার ভাবটা একেবারে ফরিদপুরের স্টাইল। আচ্ছা, আর একটু যদি পোশাক আশাকের বিষয়ে আসি, যে কী ধরনের পোশাক, যদিও এখন তরুণদের মধ্যে অনেক রকম ট্রেন্ড দেখা যায়, আপনি নিজে একজন ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কী ধরনের পোশাক আসলে ঈদের দিনে আরামদায়ক মনে করেন বা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমরা কিন্তু এখনও ইসলাম নিয়ম মোতাবেক আমরা পাঞ্জাবি পায়জামা পরি এবং কটনেরই পরি, সিল্ক পরবো না। কিন্তু তার মধ্যে কিন্তু এখন অনেক মডার্নাইজেশন আসছে, যেখানে কী ধরনের স্টাইল চলছে। যেমন কোটি কিন্তু আগে এত পপুলার ছিল না, বা যেভাবে কাজ করা হতো আগে কিন্তু খুব ট্রেডিশনাল একটা পাঞ্জাবি হতো। আমরা কিন্তু ট্রেডিশনের মধ্যে আছি, কিন্তু তার মধ্যে আধুনিকত্ব নিয়ে এসেছি সময়ের সাথে। নিশ্চয়ই। মিন্নাসির, আপনার কাছে একটু জানতে চাইবো যে সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে ব্যবসায়ীরা বোধহয় অনেক দামি কাপড় চোপড় কেনেন, তারা দামি কাপড় চোপড় পরেন। আপনার ক্ষেত্রে আসলে কী ধরনের জামা কাপড়গুলো আপনি কিনে থাকেন বা পরে থাকেন? আমারও কাপড়ের ব্যাপারে কমফোর্টেবল সবচেয়ে বড়। আমি কটনের কাপড় পছন্দ করি, সিল্ক তো পরিই না, এগুলো রিলিজিয়াস, ওইতে আমাদের তো পুরুষরা মানে সিল্ক পরা নিষেধ আছে, তো সিল্ক পরি না। সিনথেটিকও পরতে চাই না, কারণ আমার মানে স্কিন একটু মনে হয় যেন রিয়াক্ট করে কটনের উপরে। এবং কটন না, আমি এখন বয়স হয়েছে, সিম্পলি যেটা হয় পাঞ্জাবিটা, সে হয়তো ছোট্ট একটু কাজ টাজ থাকলো, আর অনেকটা প্লেন মতোই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে কটন ইজ এ মাস্ট, কটনের কাপড় ছাড়া আমি খুব একটা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। যারা মিন্নাসের, আমরা ব্যবসায়ী মানে আমরা জানি ব্যবসা মানে এক ধরনের লাভ লোকসান, উত্থান পতন, ঝুঁকি নেওয়া, এই ব্যাপারগুলো একটা নিত্য নৈমিত্তিক ঘটনার মধ্য দিয়ে যেতে হয়। আপনার ব্যবসায়িক ক্যারিয়ারে কখনো এমন হয়েছে যে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে, নাকি এরকম যে না, আপনার সাফল্য সবসময় ধারাবাহিকভাবে এক ধরনের সফলতার মধ্যে দিয়েই এগিয়েছেন? না, এইরকম না। কারণ হচ্ছিল যে পথটা অত মসৃণ নয়, বন্ধুরও বটে।
তো সেখানে চড়াই উতরাই থাকবে, চ্যালেঞ্জেস থাকবে। আমরাও যে ব্যবসায় অনেক সময় সাফার করিনি তা না। হয়তো একটা প্রজেক্ট নিয়ে এসেছি কনস্ট্রাকশনে, যে লাভ আশা করেছিলাম সেটা হয়নি, বরং হয়তো লোকসান হয়েছে। কারণ অনেক পরিবর্তন, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সময় হয়তো এক্সিকিউশনের সময় বেশি থাকে। সেই দিক দিয়ে সব যে সাফল্যের মালা গাঁথার তা না, এর মধ্যে অনেক ব্যর্থতাও কিছু আছে, কিছু হয়তো কষ্টেরও জায়গা আছে, আবার আনন্দেরও জায়গা আছে। এইটা আমি জানি না, একটা পর্যায়ে গিয়ে হয়তো মানুষ একটা স্টেবল লাইনে, কিন্তু তার আগ পর্যন্ত মানুষকে কিন্তু ব্যবসায়ীদের স্ট্রাগল করতে হয়। কারণ আমরা এমন একটা দেশে ব্যবসা করছি, এখানে অনেক কিছু সুবিন্যস্ত নয়, আইনের থেকে আরম্ভ করে রেগুলেশনগুলি খুব আপনার সুবিন্যস্ত না, আপনার ডিফাইন না। এইটা আমাদের অনেক সময় মানে কষ্ট পেতে, অনেক সময় বাধাগ্রস্ত হয়। সেগুলি আমাদের ঠিক করতে অনেক দিন দরবার করতে হয়। এটা আমাদের দেশে রয়েছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি, কিন্তু আমাদের গ্রোথের প্যাটার্নটা একটু ফাস্ট হওয়াতে নিচের ব্যাক যে ইয়েগুলি সাপোর্টগুলি সেগুলি কিন্তু ওইভাবে আগায়নি, যার জন্য আমাদের স্ট্রাগলটা করতে হয় পলিসির ক্ষেত্রে। এবং রেগুলেটরি যে অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা খুব যে ব্যবসা করছি, আমরা জব ক্রিয়েট করছি, আমরা অর্থনীতি কন্ট্রিবিউট করছি, সেই অনারটা অনেক সময় আমরা পাই না। জেনারেলাইজ করা হয়, ব্যবসায়ী মানেই একটা অন্য তকমা দেওয়ার চেষ্টা করা হয়, যে একটু বড় হয়ে সিন্ডিকেট, আর না হলে ব্যবসায়ীরা অতি মুনাফা করে মজুরদারি করে। এটা কিন্তু পূর্ণাঙ্গ চিত্র নয়, এটা তো আংশিক। কারণ সমাজে আপনি যেখানে আছেন, অন্যরা যে প্রফেশনে আছে সেখানে ভালো লোক আছে, খারাপ, সব প্রফেশনে এটি সব জায়গায়। তো এটা জেনারেলি যখন করা হয় তখন কষ্ট লাগে, কারণ সমাজে তো ভালো মন্দ মানুষ থাকবেই আর কি। তো ভালো গুড মানি ড্রাইভস ব্যাড মানি আউট অফ সার্কুলেশন, যে একটা গ্রাম একটা অর্থনৈতিক সংজ্ঞা রয়েছে, সেটা তো হওয়া উচিত না। কারণ যে ভালো সি শুড বি রিওয়ার্ডেড, যে খারাপ সে মানে শুড বি পানিশড। কিন্তু অনেক সময় দেখা যায় ভালো কাজ করেও অনেক সময় আমরা রেকগনিশন তো পাচ্ছি না, অনেক সময় পানিশমেন্টের মধ্যে পড়ে যায়, তখন কিন্তু কষ্ট লাগে। তখন মনে হয় যারা ব্যবসা করতে এসে অপরাধ করেছে, কারণ আমার ক্যারিয়ারের লোকরা মানে প্রফেশনের থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা বড় ভালো আছে, তো হয়তো তাদের মানে অতখানি বৃত্ত হয়নি, কিন্তু তারা তো হয়তো আমাদের থেকে অনেক ভালো আছে আর কি, সেই দিক দিয়ে মানসিকভাবে। রুসলান নাসির, আপনার কাছে একটু জানতে চাইবো যে ব্যবসা মানেই তো চড়াই উতরাই, যে গল্প বাবা বলছিলেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি তো 2009 থেকে ব্যবসায় যুক্ত হয়েছেন, কোথাও কি মনে হয়েছে যে একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বড় ধরনের এফেক্টেড হতে হয়েছে, এই ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা? ব্যবসায়ীদের সবসময় কিন্তু প্রতিনিয়ত কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়, এবং কোনো সময় কিন্তু সিদ্ধান্তটা সম্পূর্ণ ইনফরমেশন আপনার কাছে থাকবে না, আপনার কিন্তু আংশিক ইনফরমেশন নিয়ে খুব কঠিন ডিসিশন নিতে হয়। আমাদের সবসময় মনে হয় ডিসিশনটা কি সঠিক নিলাম না ভুল নিলাম, কিন্তু আমাদের যত আমাদের অভিজ্ঞতা বাড়ে আমরা কিন্তু একটা মানসিক জায়গায় একটা অভ্যস্ত হয়ে যায় যে এই চড়াই উতরাই এটা আমাদের পার্ট অফ লাইফ, এটা আমাদের মেনে নিতে হবে এবং এই টেনশনটা সাথে নিয়ে আমাদের আগাতে হবে। কারণ বাবা যেভাবে বলছিল, বাংলাদেশে কিন্তু সব কিছু সবসময় স্টেবল থাকে না। যেমন গত কয়েকটা বছরই কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য এবং আমাদের সমাজের জন্য হয়তো খুব চ্যালেঞ্জিং একটা সময় আমরা পার করেছি। কারণ কিছু সময় গ্যাস আমাদের ডিসরাপশন হয়েছে, গ্যাস ছিল বা গ্যাস ছিল না, তখন কিন্তু আমাদের উপর খুব কষ্ট চলে আসে। অথবা কিছু সময় ডলার সংকটের কারণে সে যে কাঁচামাল বা যন্ত্রাংশ সঠিক সময় আমরা নিতে পারছি না, এগুলো সবই কিন্তু আমাদের ব্যবসা ইম্প্যাক্ট করছে। গভর্নমেন্টের পলিসিও আমরা অনেক সময় দেখি যে একটি পলিসি নেওয়া হয়, কিছুদিন পরে আবার সেটা পুনর্বিবেচনা করে সেটা আবার পরিবর্তন করা হয়, কিন্তু ততক্ষণে কিন্তু আমরা সেই পলিসি অনুযায়ী হয়তো কিছু আমরা কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছি। সো বাবা যেভাবে বলছিল, বাংলাদেশে ব্যবসা করার মানে একটু আনসার্টেনটি সবসময় থাকবে। আমাদের এখানে যেভাবে ব্যবসার অনেক সুযোগ রয়েছে সেভাবে চ্যালেঞ্জও রয়েছে, এবং এই চ্যালেঞ্জের জন্য কিন্তু ব্যবসায় সবসময় কিছু উত্থান পতন ঘটেই থাকবে। এটা আমাদের মেনে নিতে হবে এবং আমাদের সেটা ডিসিশন নেওয়ার সময় চিন্তা করতে হবে যে এইটা হয়তো কিছুদিন পরে এই পরিস্থিতি হয়তো থাকবে না, সেটা বুঝেই আমাদের ডিসিশন নিতে হবে। এবং এমন কোনো ডিসিশন নিতে হবে না যেটা যে আমরা যদি ভুল করি তাহলে পুরো ব্যবসা যাতে বিপর্যস্ত না হয়ে পড়ে, এভাবে এগুলো বিবেচনা নিয়ে আমাদের ডিসিশন নেওয়ার আমাদের এগিয়ে যেতে হবে। রুসলান নাসির এবং মিন নাসির, আমরা আপনাদের সাফল্যের গল্প, ব্যবসায়িক গল্প তো শুনবোই এবং ঈদের আরও গল্প শুনবো। আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে আমাদের। দর্শক, আমাদের সঙ্গে মিন নাসির হোসেন এবং রুসলান নাসির রয়েছেন। আমরা ঈদের আড্ডা ও সাফল্যের গল্প নিয়ে কথা বলছি। ঈদ নিয়ে আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সাথেই থাকবেন।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আড্ডা ও সাফল্যের গল্প অনুষ্ঠানে ঈদের বিশেষ এই আয়োজনে। আমাদের সাথে রয়েছেন সফল ব্যবসায়ী মীর নাসির হোসেন এবং তার পুত্র রুসলান নাসির আমাদের সাথে রয়েছেন। আরও একবার ঈদ মোবারক আপনাদেরকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আরও কিছু বিষয় আসলে আপনাদের কাছে জানতে চাইবো। দ্য মীর গ্রুপ সম্পর্কে একটু জানতে চাই যে আপনাদের আসলে কি পরিমাণ লোকবল রয়েছে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? অনেকটা নিভৃতে আপনারা কাজ করে যাচ্ছেন। পার্মানেন্ট পেরোলে অ্যারাউন্ড 5,000, কিন্তু আমি যদি ধরি যে আমাদের সাথে কারা কাজ করেন, যারা সাব কন্ট্রাক্টিং করে ইঞ্জিনিয়ার, তা ধরলে আরও ধরেন 15,000। এবার অলটুগেদার আপনি ধরতে পারেন 20,000 লোকের এমপ্লয়মেন্ট আমরা ক্রিয়েট করেছি। আস্তে আস্তে যেটা করছি যে আমরা ধরেন কনস্ট্রাকশন থেকে রিয়েল এস্টেট থেকে ম্যানুফ্যাকচারিং, টেলকো ব্যবসা, এগুলি আমরা উত্তরণ করিয়েছি। এখন যেটা আমি ওদের বলছি যে এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস ইন্ডাস্ট্রি থেকে আমাদের নজর দিতে হবে। সেভাবে আমরা কিছু হোমওয়ার্ক করছি, ও করছে, আমরা দেখি। আমরা পরবর্তী যে স্টেপটা নেব মোস্টলি আমার মনে হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি থেকে আমরা যেতে যাই। সেভাবে আমাদের কিন্তু অবকাঠামো ইতিমধ্যে তৈরি, জমি তৈরি হয়েছে, মোটামুটি প্ল্যানিং রয়েছে, গ্যাসের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এখন আমরা কোন ইন্ডাস্ট্রিগুলিতে যাব সেগুলো আমরা রিসার্চ করছি। হয়তো এই বছর, কারণ আমরা 2024-কে স্টেপিংয়ের জন্য প্রথম আমরা খুব সুবিবেচনা বলে আমরা মনে করি। কারণ যে ইকোনমিক মেলডাউন যে চলছে, এটা 24 সালের মধ্যে যে ভালো হবে, এটা ঘুরে দাঁড়াবে, সেটা আমরা আশা করেছিলাম, কিন্তু হবে না বলে আমাদের মনে হয়েছে। আমাদের মনে হয় এই রিকভারিটা শুরু হবে 2026 থেকে, যখন আমরা গ্যাসটা এলএনজি যেটা চুক্তি হয়েছে কাতার এবং আরও কয়েকটা, সেটা যখন আসা শুরু করবে। আমাদের গ্যাসটা তো খুব নীরবে বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট উল্লম্ফন ঘটিয়েছে। আজকে অর্থনৈতিক উন্নয়ন যে হয়েছে, এটা গ্যাসের যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে। তারপরে ইয়াং এন্টারপ্রেনিয়র্স রিস্ক নিয়ে এসছে, এই কয়েকটা মিলিয়ে লেবার ফোর্স হয়েছে। তো আমরা মনে করি যে প্রস্তুতিটা নিচ্ছি, আমরা 2025-এ হয়তো নতুন কিছু নিয়ে আবার আসবো। নিশ্চয়ই আমরাও সেটি আশা করব। নতুন করে আপনারা আরও উদ্যোগ নেবেন এবং আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আমরা রুসলান নাসির আপনার কাছে একটু শুনতে চাই, বাবা মানুষ হিসেবে কি অনেক বেশি রাগী নাকি একটু ঠান্ডা, কি মনে হয়? মানে মানবিমান তো অনেক কিছুই ঘটে, ব্যবসা যেহেতু করেন। এখন আমাদের একটু বয়স হয়েছে, তো আমরা যদি এখন আমাদের অভিজ্ঞতা নিয়ে আগের অতীতের কথা চিন্তা করি, আমি মনে করি ওনার সামনে বলি, উনি আমার মনে হয় বেশ কিছু মানে সব কিছু লাইফে ব্যালেন্সটা সবচেয়ে জরুরি। উনি কিন্তু সুন্দর একটি ব্যালেন্স মেনটেন করতে পেরেছেন কয়েকটি ক্রিটিক্যাল জায়গায়। একটা যেমন, উনি যেহেতু ব্যবসা নিয়ে সবসময় অত্যন্ত ব্যস্ত ছিলেন, ওনাকে কিন্তু আমরা অনেক সময় দেখতে পেতাম না, অনেক দিনের জন্য, কয়েক সপ্তাহ, এবং এমনও গেছে যে 1 মাস ওনাকে দেখা হচ্ছে না। কারণ উনি যখন বাসায় আসছেন ততক্ষণে আমরা শুয়ে পড়েছি, অর্থাৎ সকালবেলা আমরা স্কুলে চলে গেছি, উনি তখনও উঠেননি, অথবা উনি হয়তো বিদেশে ভ্রমণে আছেন, অথবা কনস্ট্রাকশনের বিভিন্ন সাইট ভ্রমণ করছেন। কিন্তু যদিও আমাদের সবসময় দেখা হতো না, উনি কিন্তু কীভাবে যেন আমাদের সবসময় আমাদের যে ঘনিষ্ঠতা, এটা কোনো সময় কম হয়নি। ছোটোবেলা থেকে সবসময় বাবার সাথে আমরা খুব ক্লোজ ফিল করতাম এবং খুব ওপেন ফিল করতাম। উনি প্যারেন্ট ফিগার ছিল, অ্যাট দ্য সেম টাইম বন্ধুও ছিল। উনি যখন একটি নির্দেশনা দিতেন যে তোমাকে এটা করতে হবে, তোমার পড়ালেখা ইমপ্রুভ করতে হবে, তোমার এটা করতে হবে, আমরা কিন্তু খুব সিরিয়াসলি নিতাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্রোচেবল ছিলেন। যদি কিছু হতো আমরা কোনো সময় কথা বলতে ভয় পেতাম না। তো এই যে কটা ব্যস্ততা এবং পারিবারিক জীবন, অথরিটি এবং বন্ধুত্ব, এই সব কিছু আমার মনে হয় সুন্দর ব্যালেন্স করে উনি চলতে পেরেছেন। নিশ্চয়ই এটাই আসলে একটা চমৎকার পারিবারিক আবহ এবং সেটির একটা চমৎকার সুফলও আমরা দেখতে পাই। আপনাদের দু ভাই বোনই আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, বাবার ব্যবসার দায়িত্ব পালন করছেন। মীর নাসির, আপনার কাছে আসি আবারও। কখনো কখনো মনে হয় কিনা যে ব্যবসা করতে গিয়ে আসলে সময় দিতে পারছেন না, নিজের মধ্যে এই ধরনের আক্ষেপ হয় কিনা যেটা পরিবারকে বঞ্চিত করতে হয়েছে অনেক সময়? না, কিছুটা তো করতেই গেছে, কারণ পরিবারের যে চাহিদা সেটা সম্পূর্ণ পূরণ করা সম্ভব না। হয়তো আমার স্ত্রী কোনো একটা সময় যে কোনো একটা হয়তো কোথায় যেতে চাচ্ছেন বা সেটা হয়তো আমি সেই সময়টা দিতে পারিনি, সেটা আক্ষেপটা থাকবেই আর কি। এটা কিছু করার নেই আর কি, কারণ ব্যস্ত মানুষের তো ফ্যামিলিকে সময় তারা বঞ্চিত হয়। কিন্তু যদি আপনার আন্তরিকতা থাকে পরিবারের, ফিলিংসটা যদি থাকে, হ্যাঁ আমরা একটা পরিবার, আমাদের ওদের অসুবিধা আমরা বুঝছি, ছেলে মেয়ে স্ত্রী আমার অসুবিধা বুঝছে, তখন কিন্তু আর খারাপ লাগে না। আমরা কিন্তু বন্ডেড, খুব হেভিলি বন্ডেড, মানে আমাদের ফ্যামিলি যেটা, আমরা খুব বন্ডেড। কারণ আমার মেয়ে আমেরিকায় রয়েছে, আমার নাতি, এভরি ডে আমরা কথা বলি, ভিডিও করি, নাতি বড়জনের সাথে কথা হয়, ছোটো জন
এখন কথা শুরু করে হতো 8-9 মাস, তাও সেও ইয়ে করে, এনজয় করে। আমরা যখন ক্যামেরায় দেখে তখন সে একটু উৎফুল্ল হয়ে যায়। এই যে এই বন্ডের ইয়েটা আমাদের মধ্যে রয়েছে। পারিবারিক বন্ধনটা কোথাও কি মনে হয় যে আগের থেকে এখন অনেক বেশি কমে যাচ্ছে? এটা এক ধরনের হতাশাবোধ তৈরি করে কিনা সমাজে, যেমন একই সাথে ব্যক্তি জীবনে আপনার নিজের কাছেও এটা? না, এটা কমেছে, অনেক ফ্যামিলিতে কমেছে। কারণ হচ্ছিল যে জেনারেশন গ্যাপটা হয়েছে, বিভিন্ন সময় বাবা মার সাথে মতের মিল হয় না, ফ্যাশনের মিল হয় না, খাবারের টেস্টের মিল হয় না। তারপরে আমরা যেভাবে হলিডে করি সেটা তাদের পছন্দ, তারা অনেক রিল্যাক্সড ওয়েতে হলিডে করতে চায়, বাইরে গেলেও সে সময় নিয়ে। আমরা আবার একটু মেকানিক্যাল, মানে হয়তো আমাদের ট্রাভেলটা অনেক সময় বেশিরভাগ হয় কাজ ভিত্তিক। হয়তো কোনো জায়গায় কাজ পড়লো, তখন স্ত্রীকে বললাম যে চলে যাই আমার সাথে। তো সে হয়তো কিছুটা বোর ফিল করে, তারা সেই বাইরে সব সময়টা তাদের দেওয়া হয় না। আর ভালো করে অনেক ইনডেপথ যে ট্যুর করলে মানুষে যে যেখানে যায় তাদের অনেক কিছু দেখার চেষ্টা করে, সেটা হয়তো আমরা করতে পারি না এইটা সময়ের সংক্ষিপ্তের জন্যে। এই জিনিসটা হয়ে আসছে, কারণ দেশে ব্যস্ততা থাকে, ফিরে আসতে হয়। তো এই আক্ষেপগুলি কিন্তু তাদের মধ্যে আছে, আমারও আছে, কিন্তু করার কিছু নেই আর কি। রুসলান নাসির, কোথাও কি মনে হয় যে মানে পারিবারিক এবং সামাজিক বন্ধনের জায়গা, যেটি আসলে বিন নাসির বলছিলেন, সেটি কমে এসছে? এই প্রজন্মের ক্ষেত্রে বন্ডিংয়ের জায়গাটি কোথাও ঘাটতি আমরা দেখতে পাই, অনেক ক্ষেত্রে দেখতে পাই। আপনাদের পরিবারটির কথা হয়তো আলাদা, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? দেখেন, আমাদের পরিবারের কথা যদি ওভারঅল, এটা তো সবসময় প্রতি জেনারেশন টু জেনারেশন এই চ্যালেঞ্জটা থাকে যে আগের জেনারেশন এবং কারেন্ট জেনারেশনের সাথে এই কারণ ভিন্ন চিন্তাধারা, ভিন্ন সময়ের এই কানেকশনটা স্ট্রং করে রাখা। কিন্তু আমি মনে করি আমাদের সময়ের সাথে অ্যাকচুয়ালি আমাদের কানেকশনটা আরও গভীর হয়েছে, আমাদের সম্পর্কটা গভীর হয়েছে। এটার কয়েকটা কারণ আছে। আমার মনে হয় যখন বাবা একটু ইয়াং ছিলেন তখন কিন্তু সবসময় কিন্তু শুধু কাজের পিছনে ছুটতেন, এই প্রবণতাটা ছিল। কিন্তু যত বয়স হয়েছে, আমরাও বড় হয়েছি, উনি একটু রিয়েলাইজেশন এসেছেন যে না, আমার কিছুটা পরিবারের কাছেও সময় দিতে হবে, তারা বড় হয়ে যাচ্ছে, এরপরে হয়তো নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এখন আমাদের কিছু ভালো ট্রেডিশন, যেটা আমরা ছোটোকালে আমি যেরকম বলেছিলাম, অনেক দিন যেহেতু দেখা হতো না, এখন কিন্তু আমরা সবাই কিন্তু রাতে প্রতিদিন কিন্তু আমরা একসাথে ডিনার করি। এবং শুধু ডিনার করি না, ডিনারের পরে 15-20 মিনিট, আধা ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা আমরা কিন্তু একটু নিজেদের মধ্যে গল্প গুজব করি। এইটা কিন্তু আমরা ছোটোকালে কোনো সময় পাইনি। আরেকটা বড় সুবিধা আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। এই জন্য যদিও আমার বোন এখন অন্য দেশে আছেন, এটা কারণে আমরা যখন সেই সময় ডিনারের পরে বসছি, আমরা কিন্তু এখানে আমরা হোয়াটসঅ্যাপ হোক বা জুম হোক, আমরা কিন্তু তার সাথে প্রতিনিয়ত কথা বলতে পারছি। সো এইটাও কিন্তু অনেক কিছু সহজ করে দিয়েছে। সো আমাদের মনে হয় আমরা আগের থেকে যত ব্যস্ততা ছিলাম, আমরা এখনও কাজের চাপ বেড়েছে, কিন্তু আরও বেটার স্টাফ নিয়ে তাদের উপর কিছু দায়িত্ব দিয়ে তথ্য প্রযুক্তির উপর ভিত্তি করে এই সব ইনফরমেশন হাতের নাগালে চলে আসার পর নিজে সব জায়গায় ছোটাছুটি করতে হয় না, সেজন্য আমাদের কিছুটা সময় আমরা ফ্রি হয়েছে। এবং আমাদের যে রিয়েলাইজেশনটা হয়েছে যে আরেকটু সময় ফ্যামিলির সাথে সময় দিতে হবে, এই সব কিছু মিলিয়ে কিন্তু আগের তুলনায় আমি মনে করি আমাদের বন্ড আরও গভীর হয়েছে। ঈদে বাবার কাছে কি এখনও, নিজেই তো ব্যবসা করছেন, ঈদই পাওয়া যায় বা সালামি কি পাওয়া যায় এখনও? আমার মনে হয় এখন অ্যাকচুয়ালি, আগে আমরা ছোটোকালে সবাইকে যেরকম সালাম দিতাম, এখন কিন্তু সালামের চলনটা আগের থেকে একটু কমে এসেছে। অনেকে বলে না, এটা হয়তো ধার্মিক প্রেক্ষাপট থেকে হয়তো অতটা সঠিক নয়। তো এই জন্য হয়তো আমরা কিছুটা সরে এসেছি। এখন আমাদের যে বয়স হয়েছে, এইটা ভিন্ন। বাবার আমাদের সালামি দেয় না, বাবা আমাকে অন্য জিনিস দেখাচ্ছেন। সেটা দেখাচ্ছে যে দেখো, তোমাদের সামাজিক কিছু দায়িত্ব আছে, এই ভালো কাজগুলো আমি করে গেছি, তুমি এগুলো কিন্তু সেটার শেখানোর বেশি এই রোজার ভালো সময় যে এইগুলো একটু শেখানোর চেষ্টা করছে, যে এগুলো হয়তো তুমি ভবিষ্যতে হয়তো তোমার এইগুলো তোমার হয়তো আমার এক সময় যদি না থাকে, তুমি হয়তো এগুলো দায়িত্ব তোমার নিতে হবে। আমরা অ্যাকচুয়ালি ওই দিকে যাচ্ছি। নিশ্চয়ই আমরাও চাই সেই চিন্তার আরও প্রসার হোক। আমরা শেষ করবো বিন নাসির, আপনার কাছে শেষ একটা মন্তব্য শুনে। আপনি সবসময় সুখী দাবি করেন, আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম পারিবারিক জীবনে সুখী, ব্যবসা হিসেবে নিজেকে সুখী মনে করেন। এই সুখের আসলে রহস্যটা কি, মূল মন্ত্রটা কি, দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। না, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আপনি একলা না, আপনার সাথে আপনার পরিবার রয়েছে, স্ত্রী পুত্র, তাদেরও কিন্তু অনেক চাহিদা আছে, অনেক কিছু তারা চায়। তাদের আপনাকে ফিল করতে হবে, আপনি করতে পারেন না, আপনার ফিলিংটা বাড়াতে হবে যে আমি হয়তো পুরো অ্যাটেনশন দিতে পারছি না, কিন্তু এইটা এমন না যে আমি ইগনোর করছি। ইগনোর করলে হয় কি, তারা কষ্ট পায়, তখন এই যে বন্ডেজটা থাকে না। সেজন্য যে জিনিসটা যে ফিল করতে হবে, একের অসুবিধা বা সুবিধা, সেইভাবেই কিন্তু পরিবার পরিচালনা করতে হবে, তাদের সাথে ইন্টারাকশন। সবচেয়ে ব্যাপার হচ্ছিল, মানে আপনি যদি মন খুলে ট্রান্সপারেন্ট ওয়েতে
তাদের সাথে কথা বলেন, যেটা ভেতরে না রেখে আপনার হয়তো মনে একটা জিনিস আছে মুখে বলছে না, সেটা না করে আপনার ভেতরের কথাটা ভেতরে নিয়ে আসতে হবে কি সবার যদি ট্রান্সপারেন্ট হবে তখন সম্পর্ক কিন্তু আরও দৃঢ়। নিশ্চয়ই সেটাই হোক। আমরা চাইবো যে আরও সামাজিক বন্ধন আরও দৃঢ় হোক, পারিবারিক বন্ধন দৃঢ় হোক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এই ঈদের আয়োজনে, বিশেষ এই আয়োজনে। আপনাদেরকে ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এবং ঈদ মোবারক। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মীর নাসির হোসেন এবং তার পুত্র রুসলান নাসির। আমরা কথা বলছিলাম আড্ডা ও সাফল্যের গল্পে, ঈদের বিশেষ এই আয়োজনে তাদের বর্ণিল কর্মজীবনের গল্প যেমন জানছিলাম, ঈদে তারা কি খান, কি পড়েন, এরকম অনেক আড্ডা আসলে দিচ্ছিলাম, গল্প করছিলাম। তাদের সম্পর্কে আসলে অনেক কিছুই আশা করি আপনারা জানতে পেরেছেন। আজকের মতো এই নিটোল টাটা বিজনেস আওয়ার এখানে শেষ করব। আবারও আগামী দিনে নতুন অতিথি নিয়ে আমরা হাজির হব এই আড্ডা এবং সাফল্যের গল্পে। আপনারা ভালো থাকুন, সবাইকে ঈদ মোবারক।